জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অপর আসামি রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে ৫ বছরের কারাদণ্ড। দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই রায় দেয়। রায়ে ট্রাইব্যুনাল বলেছে, শেখ হাসিনা সহ ৩ আসামির অপরাধ প্রমাণিত। তাদের বিরুদ্ধে আনা ২টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল জানায়, জুলাই আন্দোলনে নিরীহ মানুষের উপর বিস্তৃত পরিসরে ও পদ্ধতিগতভাবে হামলার নির্দেশ দিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছেন আসামিরা। আদালত জানায়, মারণাস্ত্র প্রয়োগে শেখ হাসিনার নির্দেশে হত্যার ঘটনা ঘটেছে। গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধ মামলার এটি প্রথম রায়। স্পেসিফিক্যালি আশুলিয়াতে ৬ জনকে হত্যা করে পুড়িয়ে দেয়া, চানখারপুলে ৬ জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। অপর আসামি আসাদুজ্জামান খান কামালকে ২টো কাউন্টেই দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান জানিয়েছেন, পলাতক থাকায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আপিল করার কোনো সুযোগ নেই। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, রাষ্ট্র এই রায় বাস্তবায়নে সব ধরনের আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। বাংলাদেশ সরকার আইনসঙ্গতভাবে যত রকম পদক্ষেপ আছে সবগুলো নেবে বলে আমরা মনে করি। সরকারের হাতে রায়ের কপি যাওয়ার পর সরকার এই রায় কার্যকর করার জন্য কোথায় রায়ের কপি পাঠাবেন, কি পদক্ষেপ নেবেন, সরকার এটা আইনি পর্যালোচনা করে সেটা নেবে। এই রায়ের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। মাহফুজার রহমান, আমরা দেখেছি যে রায়ের পরপরই এই জুলাই গণহত্যায় আহত এবং নিহতদের পরিবারের স্বজনরা সদস্যরা এসে নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন গণমাধ্যমে। আপনি সেখানে ছিলেন, তারা কি বলেছেন, তারা এই রায়ের পর কি ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন? দেখুন, রায়ের পরপরই কিন্তু এখানে ব্রিফিংয়ে কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং আসামি পক্ষের আইনজীবী এবং যারা জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারের লোকজনেরা কথা বলেছেন। এবং তাদের প্রতিক্রিয়াটি কিন্তু ছিল মানে 2 রকমের। প্রথমত, তারা শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে সেটিতে তারা সন্তুষ্ট, কিন্তু সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের যে রায় হয়েছে 5 বছরের, সেটিতে তারা সন্তুষ্ট হতে পারেনি। তারা বলছেন যে আগামীতে তারা জুলাই শহীদ পরিবারের পক্ষ থেকে তারা আবারও এই রায়ের বিপরীতে তারা আপিল করবেন, যেন আব্দুল্লাহ আল মামুনকে যেন আদালত 5 বছরের যে রায় কারাদণ্ড দিয়েছে সেই রায় পরিবর্তন করে যেন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, সে নিয়ে তারা আপিল করার কথা বলছেন। এবং এখানে কিন্তু আরও বেশ কয়েকজন ব্রিফিং করেছেন, আমি যেমন শুরুর দিকে বললাম। তো প্রথমত এখানে অ্যাটর্নি জেনারেল মূলত তিনি বলেছেন যে আজকে যে রায়টি হয়েছে বাংলাদেশের ইতিহাসে, যে সাবেক প্রধানমন্ত্রী যিনি দুর্দণ্ড প্রতাপে এই দীর্ঘ সময় শাসন করেছেন, তার আজকে ফাঁসির রায় অর্থাৎ মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। এবং তার যে অন্যতম সহচর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তারও কিন্তু মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এই জিনিসটিকে কেন্দ্র করে কিন্তু আজকে যে অ্যাটর্নি জেনারেল তিনি বললেন যে এটি একটি যুগান্তকারী একটি রায় এবং এটি বাংলাদেশের একটি অন্যতম একটি ইতিহাস হয়ে থাকবে এবং এটি সারা বিশ্বের জন্য এটি একটি নজির। তিনি বলছেন যে এই রায়ের বিপরীতে কোনোভাবেই আসামি পক্ষের আপিল করার সুযোগ নেই, কারণ অন্যতম 2 আসামি শেখ হাসিনা এবং কামাল, তারা দুজনেই পলাতক। তিনি বলছেন যে পলাতক থেকে কোনোভাবেই এখানে কোনো আপিল করার সুযোগ নেই। এছাড়া কিন্তু এখানে যারা জুলাই শহীদ পরিবারের অন্যান্য যারা আছেন, তারা কিন্তু এই দ্বিমুখী প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে মোটা দাগে বলতে পারি যে এখানে যে শেখ হাসিনা এবং শেখ কামালের যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, তারা কিন্তু সেখানে উল্লাস করতেই কিন্তু এই আদালত প্রাঙ্গণ থেকে তারা চলে গেছেন।
এই ছিল আমার কাছে। মাহফুজুর রহমান মিলন, আপনাকেও ধন্যবাদ। ট্রাইব্যুনাল 1 থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার প্রথম রায়ে সন্তুষ্ট আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে তিনি রায়ের প্রতিক্রিয়ায় বলেন, ভারত এই গণহত্যাকারীকে আশ্রয় দেয়া অব্যাহত রাখলে তা হবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে নিন্দনীয় আচরণ। শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পর আইন উপদেষ্টা সচিবালয়ে সাংবাদিকদের বলেন, জুলাই গণঅভ্যুত্থানকালে শত শত মানুষের মৃত্যু ও হাজার হাজার মানুষের গুরুতর আহত হওয়ার ঘটনার জন্য যে নৃশংস খুনি দায়ী ছিল, আজ সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। তার প্রধান সহযোগী পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের যে তাজা, অকাট্য, জোরালো ও বিস্তৃত প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যে কোনো আদালতে তাদের বিচার হলে তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হওয়ারই কথা ছিল। আমরা শেখ হাসিনার দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। আজকে একটা বিচার হয়েছে, ইনশাআল্লাহ আমরা যতদিন আছি বিচার কার্য পূর্ণ বেগে চলবে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরই উল্লাসে ফেটে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টিএসসি সহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। সকাল 11টা থেকে টিএসসির পায়রা চত্বরে বড় পর্দায় রায় ঘোষণার কার্যক্রম সরাসরি দেখানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর রায় ঘোষণার পুরোটাই দেখানোর ব্যবস্থা করে ডাকসু। সকাল থেকেই ভিড় করেন শিক্ষার্থীরা। রায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পরে উল্লাস প্রকাশ করেন সবাই। তারা বলেন, এই রায়ের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনার বিচার হওয়ায় দেশবাসী কলঙ্কমুক্ত হলো। এ সময় শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান তারা। ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচার না জন্ম নিতে পারে, এটাই আমরা দেখলাম যে বাংলাদেশে ন্যায় বিচার এখনো অক্ষত আছে। খুনি হাসিনার আমলনামা এত বড় যে লোক আমাদের প্রায় 4 ঘন্টা লেগে গেছে শুধু ওর আমলনামা পড়তে। গণহত্যা আমরা নিজের চোখে দেখেছি, এতগুলো মানুষের মৃত্যু নিজের চোখে দেখেছি, এতগুলো শহীদ মায়েদের চোখের পানি আমরা সহ্য করেছি। তার প্রেক্ষিতে যে রায়টা আমাদের প্রত্যাশিত ছিল সেটা হয়েছে। শেখ হাসিনার ফাঁসির আদেশে চট্টগ্রামেও চলছে ছাত্র জনতার উচ্ছ্বাস। রায়ে সন্তোষ জানিয়ে মিষ্টিমুখ করান একে অপরকে। এ সময় ট্রাইব্যুনালের প্রতি ধন্যবাদ জানিয়ে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তারা। রায়ের প্রতিক্রিয়া নিয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, রায়ের পরে তো ছাত্র জনতা উচ্ছ্বাস প্রকাশ করেছেন, সব মিলিয়ে সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন চোখে পড়ছে এবং প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন? যে জুলাই গণ অভ্যুত্থানকালে যে মানবতা বিরোধী সংগঠিত যে অপরাধ হয়েছে, সেই অপরাধের দায়ে শেখ হাসিনার প্রথম কোনো মামলায় যে রায় হয়েছে, সেই রায়ের পরে আমরা বন্দরনগরীতে দেখছি উচ্ছ্বাসে ফেটে পড়েছে ছাত্র জনতা। তারা রায় ঘোষণার পরই নগরীর 2 নম্বর গেট বিপ্লবী উদ্যানে জড়ো হয়েছেন এবং সেখানেতে তারা মিষ্টিমুখ করিয়েছেন একে অপরকে। এবং আমরা দেখেছি শুধুমাত্র ছাত্র জনতা নয়, বিভিন্ন পেশাজীবী মানুষজন এখানে জড়ো হয়েছেন, শিশু, বৃদ্ধ, আবাল সবাই এখানে যুক্ত হয়ে তারা এই উচ্ছ্বাস জানিয়েছেন। একই সাথে তারা যে কথাটি বারবার বলছেন যে এই রায়ে তারা খুশি, কিন্তু এই রায় পুরোপুরি বাস্তবায়ন তখনই হবে যখন দেশে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায়টি কার্যকর করা হবে। সেই জন্য তারা সরকারের প্রতি দাবি জানিয়েছেন যাতে অতি দ্রুত শেখ হাসিনা সহ আসাদুজ্জামান খান কামাল, যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তাকেও এই রায়ে ফাঁসি দেওয়া হয়েছে, তাকেও যাতে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হয়। এবং দেশ জুড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ যারা সংগঠিত নানা ধরনের অপরাধে এখনো লিপ্ত আছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করছে, সেটির প্রেক্ষিত কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলছেন এই রায়ের মধ্য দিয়ে শহীদদের প্রতি যে অবিচার করা হয়েছিল 24-এর গণ অভ্যুত্থানে প্রায় 1400-র বেশি নিহত এবং প্রায় 2000-এর বেশি আহত, 15,000-এর বেশি আহত যে সদস্যরা ছিলেন, যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন, বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর এবং শিশু, নারী সহ যারা অংশ নিয়েছিলেন ছাত্র জনতা, তাদের যে
যে ত্যাগ, সেটিরই আসলে একটি বড় প্রতিফলন আজকের এই রায়। এবং এই রায়ের মধ্য দিয়ে যে শহীদদের যে আত্মত্যাগ সেটি আসলে প্রতিষ্ঠিত হয়েছে। এবং শহীদদের পরিবার, চট্টগ্রামের যে শহীদদের পরিবার রয়েছে, তারাও এই রায়ে খুশি জানিয়েছেন। তবে তারা বলছেন শুধুমাত্র শেখ হাসিনা নয়, এই জুলাই হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকটি আসামি অর্থাৎ যারা অভিযুক্ত তাদেরকে আইনের আওতায় এনে এবং দ্রুত বিচার কার্যকর করে এবং অন্যান্য রায়গুলো যাতে এই মামলাটির মতোই দ্রুত রায় দেওয়া হয়। এবং শুধুমাত্র এই অন্তর্বর্তী সরকার নয়, পরবর্তীতে বাংলাদেশে যে নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হবে, সেই সরকারও যাতে এই মামলার ধারাবাহিকতা বজায় রাখা এবং নিরপেক্ষ এবং সুষ্ঠু একটি তদন্তের মধ্য দিয়ে যারা জড়িত, যারা অভিযুক্ত, যারা এই জুলাই হত্যাকাণ্ডে ঢাকা সহ দেশ জুড়ে যেসব হত্যাকাণ্ড চালিয়েছেন, শুধুমাত্র রাজনৈতিক কর্মীরাই নয় এবং যারা সরকারি দায়িত্ব ছিল তারা নয়, পাশাপাশি যেসব ছাত্র সংগঠন, যেসব যুব সংগঠন অর্থাৎ ছাত্র তারাও যারা যুক্ত আছে এবং যারা এখনো ধরাছোঁয়ার বাইরে আছে তাদেরকে গ্রেফতার করে এই ঘটনায় এখন বিচারের মুখোমুখি করার জন্য তারা দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রামের ছাত্র জনতার যে উচ্ছ্বাস সেটি এখনো চলমান রয়েছে। তারা কিছুক্ষণ পরে একটি আনন্দ মিছিল করবে, সেই আনন্দ মিছিলের পরে হয়তো বা তারা আনুষ্ঠানিক আরো কোনো প্রতিক্রিয়া থাকলে সেটি জানাবেন। শুধুমাত্র এইখানে নয়, নগরের আরো অন্যান্য জায়গায়ও বিভিন্ন খণ্ড খণ্ড আনন্দ মিছিল বের হয়েছে বলে আমাদের কাছে খবর এসেছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। মানবতা বিরোধী অপরাধে রায়ের মাধ্যমে দেশবাসীর ইচ্ছার প্রতিফলন হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি। বলেন, বিচারের মধ্য দিয়ে যে রায় ঘোষণা হয়েছে তার বাস্তবায়ন আমরা দেখতে চাই। তিনি আরো বলেন, আজকের দিনটা খুনি, গণহত্যাকারী, লুটপাটকারীর মামলার রায়ের দিন। আরো বলেন, বাংলাদেশের মানুষ স্বৈরতন্ত্রের বিপক্ষে, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে। এর আগে মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা। মানিকগঞ্জে স্কুল বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ চালক পারভেজ খান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সকাল 8:30টায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। শুক্রবার রাতে শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় থেমে থাকা হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে থাকা চালক পারভেজ খান দগ্ধ হন। নিহত পারভেজ খান সদর উপজেলার বারাইভিকরা এলাকার বাসিন্দা। শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে সারা দেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়িয়েছে পুলিশ। ফরিদপুরে নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে 4 প্লাটুন বিজিবি। ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এদিকে গাজীপুরের কোনাবাড়ি, চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, টঙ্গী সহ বিভিন্ন পয়েন্টে বাড়তি পুলিশ সদস্যদের অবস্থান দেখা গেছে। রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে চট্টগ্রাম ও খুলনায় সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই সব দলকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রয়োজনীয় সবকিছু করবে বলেও জানান তিনি। রাজনৈতিক দলের সাথে তৃতীয় দিনের সংলাপের শুরুতে এসব কথা বলেন এএমএম নাসির উদ্দিন। বৈঠকে রাজনৈতিক দলের নেতারা বলেন, কালো টাকা, পেশি শক্তি ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ করে নির্বাচন আয়োজন করা হলে এই ইসিকে জাতি মনে রাখবে। বড় দুটি দল আচরণবিধি না মানলে তাদের প্রার্থিতা বাতিল হয় না বলে অভিযোগ করেন তারা। এর আগে 2 পর্বে 12টি রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময় করে কমিশন। সোমবার সকালের সংলাপে বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগের প্রতিনিধিরা অংশ নেন। বিকালে জাকের পার্টি, এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাগপার প্রতিনিধিদের সঙ্গে সংলাপ চলছে। যত সাইক্লোন ঝড় আসুক না কেন, আমরা এটা মোকাবেলা করে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করার জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার আমরা আমাদের পক্ষ থেকে নেব। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন।
কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। সকালে কুমিল্লা সদর উপজেলার ৫ছবি বসন্তপুর এলাকায় এই ঘটনা ঘটে। প্রবাসী কামাল হোসেনের সঙ্গে তার বড় ভাই বিল্লালের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। হাতাহাতির এক পর্যায়ে বড় ভাই বিল্লাল হোসেন কামালকে ছুরিকাঘাত করে আহত করে। ঘটনাস্থলে মারা যায় কামাল। এ সময় মা রাহেলা বেগম বাধা দিতে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়া হলে পথেই মৃত্যু হয় রাহেলা বেগমের। ঘটনার পর থেকে বিল্লাল হোসেন পলাতক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বিল্লালের স্ত্রী আকলিমা বেগমকে আটক করেছে পুলিশ। সে নাকি মাদক আনছে এবং ওই যিনি মারা গেছেন যে ভাইটা সেও নাকি বলছে ইনফরমেশন দিয়ে এরকম দিবে নাকি কোথায় ইনফরমেশন দিবে জানি না, এরকম নাকি বলছে। বলার কারণে সে নাকি অ্যাগ্রেসিভ হয়ে গেছে, অ্যাগ্রেসিভ হয়ে সে ছুরি হাতে নিচে মারছে। সামাজিকভাবে যারা খদ্দার ছিলেন, সমাজে যারা সালিশ করেন তারা ছিলেন, তারা অনেকবার এখানে আসছেন। এই জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বকে জের করে আজকে সকাল প্রায় ৬টা-৭টার দিকে এই ঘটনা। এখানে বড় ভাই আর ছোট ভাই, একজন প্রায় মাদক কারবারি আর একজন ভালো মানুষ। এই মাদক ব্যবসা বন্ধ করার বিষয়ে দুই ভাইয়ের হট্টক হয়ে যায়। তর্ক বিতর্কে এক পর্যায়ে মাদককারী বিল্লাল তার মাকে প্রথমে স্ট্যাপ করে, জমাজমি সময় বিরোধ আছে, তারপরে ভাইকে স্ট্যাপ করে সে পালিয়ে যায়। তার বউ সঙ্গে ছিল, তার বউকে আমরা আটক করেছি। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণা হয়েছে কিছুক্ষণ আগেই। এই বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন এনসিপির নাহিদ ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। দেশে আনন্দ আরো কঠিন হয়ে যাবে কিনা, এটা হচ্ছে এক। এবং পরের প্রশ্নটা হচ্ছে, আপনি কি চান, আপনারা কি চান যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মতো বড় বড় আন্তর্জাতিক ট্রাইব্যুনালেও এই জুলাই? আমরা পরবর্তীতে আবারও সংযোগ স্থাপনের চেষ্টা করব। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। বগুড়ায় প্রতারণা মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মেহেদি হাসান আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সকালে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে। একই সাথে তার স্ত্রী শাহজাদি আলম লিপির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। বাদীপক্ষের আইনজীবী জানান, ব্যবসায়ী বাদল সিদ্দিকী ফ্ল্যাটের চুক্তিপত্র করার পরও প্রতারণার মাধ্যমে হামিদুল আলম মিলনের সহযোগিতায় তা অন্যজনের কাছে বিক্রি করে দেয়। পরে হামিদুল আলম মিলন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী। সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই যুদ্ধের গন্ধ, দখলের গল্প একের পর এক ছড়িয়ে পড়ছে ভিডিও। এসবই লালমনিরহাট সীমান্ত নিয়ে নানা কল্পকাহিনী। বাস্তবে দেখা গেছে জেলার পুরো সীমান্ত এলাকা শান্ত, নিয়মিত টহলে ব্যস্ত রয়েছে দুই দেশের সীমান্তরক্ষীরা। উদ্দেশ্য প্রণোদিত ও রাষ্ট্রবিরোধী এসব গুজব প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিজিবি। কয়েকদিন ধরে আবুল হাসনাত মিল্টন নামের ইউটিউব চ্যানেলে প্রচার হয় লালমনিরহাট সীমান্ত দখলে নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু বাস্তবে এমন ঘটনার কোনো ভিত্তি নেই সেখানে। মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়িয়ে বিভ্রান্ত করা হচ্ছে সাধারণ মানুষকে। আমরা মনে করি একত্রিতভাবে আছি, সব স্বজন আমরা সহযোগ আছি। বাঙালি মনে করি যার জনসাধারণ আছে, কাজ কামাই করি আমরা মাঠে। আমার বাংলাদেশে যে বিজিবি আছে সবসময় তল মোটামুটি কান জায়গা দেয়, ওনারাও তল দেয়, কিন্তু আমার এখানে কোনো ঝামেলা হচ্ছে না। আনন্দ বেশে হালচাল করতেছে, এখানে তো কোনো ভারতের বিএসএফ বা ভারতের বাসিন্দারা কোনো ডিস্টার্ব দিচ্ছে না। দুই দেশের বাহিনীকে ঘিরে বানানো গল্প ভাসছে ফেসবুক, ইউটিউবে। একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ছড়াচ্ছে আতঙ্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারণা উদ্দেশ্য প্রণোদিত ও রাষ্ট্রবিরোধী গুজব বলছে বিজিবি। যোগাযোগ মাধ্যমে যিনি ব্যক্তি এই ভিডিওটা ছড়িয়েছেন তিনি একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই করছেন, যে উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে দেশের যে একটা স্থিতিশীল পরিস্থিতি রয়েছে সেটাকে অস্থিতিশীল করে তোলা। গুজব ছড়ানোর বড় প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় যাচাই বাছাই ছাড়া মন্তব্য করা বিপজ্জনক। এসব কাজে জড়িতদের আইনের আওতায় আনার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। গুজব এবং উদ্দেশ্য প্রণোদিত বিষয়
কেননা উভয় সীমান্তে বিজিবি এবং বিএসএফের অত্যন্ত পেশাদার বাহিনী রয়েছে এবং তারা সুনির্দিষ্ট প্রোটোকলের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালিত হয়। এ ধরনের কোনো খবর আসলে ভিত্তিহীন বলেই প্রতীয়মান। সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরি নতুন ঘটনা নয়, তবে সীমান্তের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে মিথ্যাচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিজিবি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জমি অধিগ্রহণের অর্থ না পাওয়ায় মাদারীপুরের ইকো পার্কের কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। 10 মাস ধরে কাজ বন্ধ থাকায় হুমকির মুখে পড়েছে ইকো পার্ক বাস্তবায়ন প্রকল্প। কয়েক দফা প্রকল্পের মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি কাজ। এই পরিস্থিতিতে অনেকটাই অসহায় কর্তৃপক্ষ। তবে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা বলছে প্রশাসন। 5 বছর আগে মাদারীপুরে 40 কোটি টাকা ব্যয়ে চরমুগুরিয়া আধুনিক ইকো পার্ক নির্মাণ প্রকল্পের কাজ শুরু করে সামাজিক বন বিভাগ। কয়েক দফা মেয়াদ বাড়ানোর পর গত 3 মাস আগে প্রকল্পের সময়সীমা শেষ হয়েছে, তবে এখনও শেষ হয়নি কাজ। জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ না পাওয়ায় স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো 10 মাস আগে কাজ বন্ধ করে দেয়। স্থানীয়রা বলছেন, জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ এখনও তারা পাননি। অর্থ না দিলে প্রকল্পের কাজ করতে দেবে না তারা। আমার এই যে এইটার ভিতর জায়গা ছিল, ইকুপারের ভিতর জায়গা ছিল, আমার জায়গা জোর করে আজ 11 বছর তুই ইকুপার আল্লাহ লয়ে গেছে। আমাকে কোনো একোয়ার করা নাই, আমাকে কোনো টাকা পয়সাও দেয় না। টাকা পয়সাটা আমাকে না দিয়ে আমাকে খালি কয়েক বছর ধরে ঘুরে 10 বছর ধরে আমি ঘুরেইতেছে। ডিসি কোর্টে আমাকে কয়েকবার নিছে, 10-12 বার আমরা গেছি ডিসি কোর্টে। এমন অবস্থায় অনেকটা অসহায় সামাজিক বন বিভাগ। কর্মকর্তারা বলছেন, ক্ষতিগ্রস্ত 24টি পরিবারকে ক্ষতিপূরণ দিতে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় 3.5 কোটি টাকা জমা দেওয়া হয়েছে, কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় থেকে টাকাগুলো ক্ষতিগ্রস্তদের এখনও বিলি করেনি। তারা অদ্যাবধি কোনো টাকা পায় নাই বিধায় তারা শেষ পর্যায়ে এসে কাজের তীব্র বাধার সৃষ্টি করে। এখন ইকো পার্কের পরবর্তী কাজের জন্য মন্ত্রণালয়ে একটা উচ্চ পর্যায়ের একটা কমিটি হয়েছে। কমিটির লোক এখানে আসবেন, তারা দেখে তারা যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে কার্যক্রম গ্রহণ করা হবে। প্রশাসন বলছে, প্রকল্প এলাকায় সরকারি খাস জমি আছে, তাই আবেদনকারীর কাগজপত্র যাচাই বাছাই শেষে খুব দ্রুত এই সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত যে সমস্ত পরিবার অলরেডি তাদের ডকুমেন্টস জমা দিয়েছেন ক্ষতিপূরণ পাবার আশায়, তাদের ডকুমেন্টসগুলি যাচাই বাছাই করা হচ্ছে। ডকুমেন্টসগুলি যাচাই বাছাই শেষে সঠিক যে ক্ষতিগ্রস্ত পরিবার তাদের কাছে ক্ষতিপূরণের টাকা প্রদান করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় ইকো পার্কের নির্মাণাধীন অনেক স্থাপনা নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষতি হচ্ছে সরকারের, তাই দ্রুত কাজ শেষ করার দাবি জানান পরিবেশবিদরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিলুপ্তির মুখে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কাঠের তাঁত শিল্প, সেই জায়গা দখল করে নিচ্ছে যন্ত্রচালিত তাঁত। এই প্রতিযোগিতায় টিকতে না পেরে পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন অনেক তাঁতি। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে প্রায় 50,000 কাঠের তাঁত। এই শিল্পকে টিকিয়ে রাখতে স্বল্প সুদে ঋণ সহ বিভিন্ন সুবিধা দেওয়ার কথা জানায় তাঁত বোর্ড। তাঁত শিল্পের জন্য বিখ্যাত সিরাজগঞ্জ সদর, বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া। বংশ পরম্পরায় কাপড় তৈরি করেই জীবিকা চলে এখানকার তাঁতিদের। তবে দিনে দিনে পাল্টে যাচ্ছে সে চিত্র। একসময় এসব এলাকার বেশিরভাগ বাড়িতেই ছিল হস্তচালিত কাঠের তাঁত, সেখানে এখন জায়গা দখল করে নিয়েছে বিদ্যুৎ চালিত পাওয়ার লুম। তাঁতিরা বলছেন, কাঠের তৈরি তাঁতে দিনে 1টি শাড়ি তৈরি করা যায়, অন্যদিকে পাওয়ার লুমে তৈরি হয় 2 থেকে 3টি শাড়ি। এ কারণে কর্মহীন হয়ে পড়েছেন তারা। পূর্বপুরুষের পেশা ছাড়তেও বাধ্য হচ্ছেন কেউ কেউ। আমরা যে কাপড় বানাই মহাজন বেচাকিনি করতে পারি না, বাজারে তুললে কাপড় নেয় না, সেই কারণে তাঁতঘর বন্ধ। এখন কাপড় নিলে আমাদের 500 টাকা মজুরি, হ্যাঁ, আর পারলামে তো 500 টাকা না, তার 50, 200 টাকা 250 টাকা মজুরি দেয়। হেরা ডেলে দিন 3 পিস করে নামায়। ব্যবসায়ীরা বলছেন, নানা ধরনের পোশাকের ভিড়ে শাড়ির চাহিদা আগের মতো নেই। ব্যবসা টিকিয়ে রাখতে তাই কাঠের তাঁত ব্যবহার সম্ভব হচ্ছে না। তাঁতের ব্যবসা আগের মতো হচ্ছে না। কাঠের তাঁতগুলি শ্রমিক অভাবে, পুঁজির অভাবে বন্ধ হয়ে গেছে। বিক্রি না হলে কিন্তু নুন করা যায় না। তো এই যে অবস্থাগুলো রয়েছে, এই জন্য আমাদের এই কাঠের যে তাঁতগুলো ছিল, যাকে জাপানি তাঁত বলা হয়, এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। এদিকে তাঁত শিল্প রক্ষায় কম সুদে ঋণ এবং প্রণোদনা দেয়া হচ্ছে বলে জানায় তাঁত বোর্ড। ক্ষুদ্র তাঁতি যারা আছে তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা লোন প্রদান, বিনা সুদে লোন প্রদান করে থাকি
এবং তারা যেন এই টাকাটা বা সুন্দরভাবে তাদের বিজনেসে তাদের যে ব্যবসা আছে সে জায়গায় মূলধন হিসেবে ব্যবহার করতে পারে সেই ধরনের ইনস্ট্রাকশনও দিয়ে থাকি। জেলায় বর্তমানে 12,000 তাঁতির মোট তাঁত রয়েছে 1 লাখ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 49তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে তার কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় দিনটির কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফুলেল শ্রদ্ধা জানান সমাধিতে। শেষ করছি আজকের সমগ্র বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।